আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন, কেন একই রকম মেধা আর পরিশ্রম দিয়েও উম, কেউ কেউ জীবনের রকেটের গতিতে এগিয়ে যায়, আর অন্যরা যেন একই জায়গায় ঘুরপাক খেতে থাকে? এটা কি শুধুই ভাগ্য, নাকি সফল মানুষগুলোর চিন্তার পদ্ধতিতে কোনো গোপন কৌশল আছে? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আমাদের হাতে আছে ডক্টর জুলিয়াস সোলোন আর ডক্টর আর্ট মার্কম্যানের লেখা বিখ্যাত বই স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, আর আমরা ইজাজ একাডেমিয়ার একটি সারসংক্ষেপ থেকে এটা নিয়ে কথা বলবো। আজ আমরা দেখব কিভাবে আমাদের সাধারণ মস্তিষ্ককে ধাপে ধাপে একটা মাস্টার মাইন্ডের মতো করে ভাবতে শেখানো যায়। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই শব্দটা শুনলেই আমাদের মাথায় বড় বড় কোম্পানির বোর্ডরুমের ছবি ভাসে, তাই না? কিন্তু আসলে বিষয়টা তার চেয়েও অনেক বেশি ব্যক্তিগত। এটা মূলত একটা একটা মানসিক টুলকিট, যা আমাদের শুধু ভালো সময়ে পরিকল্পনা করতে শেখায় না, বরং ঝড় এলে বা সবকিছু যখন ওলটপালট হয়ে যায় তখনও শান্ত মাথায় সবচেয়ে কার্যকর পথটা খুঁজে বের করতে সাহায্য করে। এটা অনেকটা একজন দক্ষ ন্যাভিগেটরের মতো, যিনি শুধু ম্যাপ দেখতেই জানেন না, অচেনা সমুদ্রে পথ হারিয়ে ফেললেও তারা দেখে পথ চিনে নিতে পারেন। বাহ, দারুণ একটা তুলনা দিলেন তো। নেভিগেটরের মতো পথ খুঁজে বের করা। তাহলে এই যাত্রার প্রথম ধাপটা কি? আমাদের উৎস বলছে সমস্যাটা শুরু হয় আমাদের লক্ষ্য ঠিক করার পদ্ধতিতেই। আমরা প্রায়ই বলি, আমি ওজন কমাতে চাই বা আমি ব্যবসায় সফল হতে চাই। এগুলো তো শুনতে ভালোই লাগে। শুনতে ভালো লাগলেও আসলে এগুলো ধোঁয়াশার মতো, কোনো কাজের না। লেখাটিতে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস নামে একটা অদ্ভুত ধারণার কথা বলা হয়েছে। জিনিসটা ঠিক কি? এটা খুবই শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক কৌশল। সহজ ভাষায় বললে এটা আপনার মস্তিষ্কে একটা জিপিএস-এর মতো নির্দেশনা দেওয়া। জিপিএস এর মতো? হ্যাঁ, আপনি যদি জিপিএস-কে বলেন আমি শহরে যেতে চাই, জিপিএস তো বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু যদি নির্দিষ্ট করে বলেন, আমি আগামীকাল সকাল ৯টায় শহরের পাবলিক লাইব্রেরির ৩ নম্বর গেটে পৌঁছাতে চাই, তখন জিপিএস আপনাকে সবচেয়ে সেরা রাস্তাটা দেখিয়ে দেবে। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনস ঠিক এই কাজটাই করে। আমি ওজন কমাবো, এটা একটা ইচ্ছা। কিন্তু আমি প্রতিদিন শাম ৬টায় ব্যায়ামের পোশাক পরে ৩০ মিনিটের জন্য পার্কের লেকের চারপাশে দৌড়াবো, এটা হলো একটা সুনির্দিষ্ট নির্দেশনা। একদম। তার মানে শুধু কি করতে চাই তা নয়, বরং কখন, কোথায় আর কিভাবে করব সেটা আগে থেকেই ঠিক করে ফেলা। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে যুক্তিটা কি? কেন এটা এত কার্যকর? কারণটা হলো এটা সিদ্ধান্ত নেওয়ার যে মানসিক চাপ সেটা পুরোপুরি সরিয়ে দেয়। আমাদের মস্তিষ্ক গড়িমসি করে কখন? যখন তাকে ভাবতে হয় এখন কি করব, কখন শুরু করব। কিন্তু যখন পরিকল্পনাটা এতটা নিখুঁত থাকে তখন আর ভাবার কিছু নেই। সময় হলেই মস্তিষ্ক আপনাকে স্বয়ংক্রিয়ভাবে কাজে নামিয়ে দেয়। দ্বিধা করার সুযোগটাই থাকে না। মানে ইচ্ছা শক্তির উপর চাপ কমে যায়। ঠিক তাই। এটা একটা সাধারণ ইচ্ছাকে একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আচ্ছা, জিপিএস এর মতো পরিকল্পনা তো তৈরি হলো, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা বলে সেরা পরিকল্পনা থাকার পরেও সকালে অ্যালার্ম বাজলে মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। ওই মুহূর্তে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার যেন উবে যায়। আমাদের উৎস কি ইচ্ছাশক্তির এই দুর্বলতা নিয়ে কিছু বলছে? অবশ্যই। আর এখানেই আসছে আমাদের যাত্রার দ্বিতীয় ধাপ। বইটা বলছে ইচ্ছার শক্তির ওপর ভরসা করাই একটা ভুল কৌশল। ইচ্ছাশক্তিকে একটা ফোনের ব্যাটারির মতো ভাবুন। সকালে ফুল চার্জ থাকে, কিন্তু দিন যত গড়ায় নানা রকম সিদ্ধান্ত নিতে নিতে আর মানসিক চাপে এর চার্জ কমতে থাকে। ঠিক। দিনের শেষে এই দুর্বল ব্যাটারি দিয়ে বড় কোনো অভ্যাস বদলানো প্রায় অসম্ভব। তাই কৌশলগত চিন্তাবিদরা ইচ্ছাশক্তির সাথে যুদ্ধ করেন না। তারা কি করেন? তারা তাদের পরিবেশ ডিজাইন করেন। পরিবেশ ডিজাইন করা মানে আসবাবপত্র গোছানো বা ঘর সাজানো, এটা কিভাবে কাজ করে? ব্যাপারটা তার চেয়েও গভীর। এর মূল ধারণা হলো আপনার পরিবেশকে এমনভাবে সাজিয়ে তোলা যাতে ভালো কাজটা করা সহজ হয়ে যায় আর খারাপ কাজটা করা কঠিন হয়ে পড়ে। একদম। ধরুন আপনি বই পড়ার অভ্যাস করতে চান। আপনি আপনার মোবাইল ফোনটা বেডরুমের বাইরে চার্জে দিয়ে রাখলেন আর বিছানার পাশে আপনার প্রিয় একটা বই রাখলেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন ঘাটার বদলে বইটা হাতে তুলে নেওয়া তখন অনেক বেশি সহজ হয়ে যাবে। বাহ,
তার মানে আপনি নিজের ইচ্ছা শক্তির সাথে লড়াই না করে আপনার পরিবেশকে আপনার দলের একজন খেলোয়াড় বানিয়ে ফেললেন। ঠিক তাই। এটা তো দারুণ একটা বুদ্ধি। তার মানে যদি স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে চাই, তাহলে ফ্রিজে ফলের সালাদ কেটে সামনে রাখতে হবে আর চিপসের প্যাকেট কেনাই বন্ধ করে দিতে হবে। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে। ধরা যায় কেউ খুব কোলাহলপূর্ণ একটা অফিসে কাজ করে, তার পক্ষে তো ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার মতো পরিবেশ তৈরি করা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে কি করার পরামর্শ দেয় উৎস? খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। সবসময় আমরা পরিবেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। সেক্ষেত্রে কৌশলটা হলো পরিবেশের যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব ততটুকু করা। যেমন ওই কোলাহলপূর্ণ অফিসে হয়তো আপনি একটা ভালো নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করতে পারেন, অথবা অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনি হয়তো দিনের শুরুতে প্রথম 1 ঘন্টায় সেরে ফেলতে পারেন, যখন বাকিরা সবে কফি খেতে খেতে দিন শুরু করছে। আচ্ছা, মূল কথা হলো নিজের সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ না করে নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকা ছোট ছোট জিনিসগুলো পরিবর্তন করে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়া। এটাই কৌশলগত চিন্তার পরিচয়। পরিবেশ তো নিজের পক্ষে আনা গেল, কিন্তু তারপরও তো ভুল হবে, ব্যর্থতা আসবেই। কোনো নতুন বা কঠিন কাজে নামলে হোঁচট খাওয়াটাই তো স্বাভাবিক। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এখানে হাল ছেড়ে দেয়। ব্যর্থতাকে তারা ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখে। এই মানসিক বাধাটা পার করার উপায় কি? আর এটাই আমাদের যাত্রার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে রূপান্তরকারী ধাপ, ব্যর্থতাকে নতুন চোখে দেখা। কৌশলগত চিন্তাবিদরা ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখেন না, তারা এটাকে দেখেন ডেটা বা তথ্য হিসেবে। ডেটা হিসেবে? হ্যাঁ, তাদের মানসিকতা থাকে একজন বিজ্ঞানীর মতো। একটা এক্সপেরিমেন্ট ব্যর্থ হলে বিজ্ঞানী যেমন ভেঙে পড়েন না, বরং নোটবুক নিয়ে বসেন বোঝার জন্য যে কি কাজ করলো আর কি করলো না, ঠিক তেমনই কৌশলগত চিন্তাবিদ ব্যর্থ হওয়ার পর নিজেকে কি প্রশ্ন করেন? তারা মূলত দুটো প্রশ্ন করেন, যা আমাদের উৎসটিতেও উল্লেখ করা আছে। প্রথমত, ঠিক কী কারণে এটা কাজ করল না, এবং দ্বিতীয়ত, এই তথ্য ব্যবহার করে পরের বার আমি কি আলাদাভাবে করতে পারি। এই দুটো প্রশ্নই সব বদলে দেয়। এটা একটা ফিডব্যাক লুপ তৈরি করে। প্রতিটি ভুল থেকে পাওয়া তথ্য দিয়ে পরের চেষ্টাটা আরও নিখুঁত, আরও কার্যকর হয়ে ওঠে। তখন ব্যর্থতা আর ভয়ের কিছু থাকে না, বরং সেটা শেখার এবং বেড়ে ওঠার একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়ায়। যে এই ফিডব্যাক লুপ তৈরি করতে পারে সে আর কখনো একই জায়গায় আটকে থাকে না। ঠিক। এই ফিডব্যাক লুপের ধারণাটা দারুণ। এটা ব্যর্থতার সাথে যে লজ্জা আর হতাশা জড়িয়ে থাকে সেটাকে সরিয়ে দেয়। কিন্তু এই বিশ্লেষণ, শেখা, এগুলোর জন্য তো সময় আর মানসিক শক্তি দুটোই দরকার। আমার সমস্যাটা হলো আমি সারাদিনই ব্যস্ত থাকি, ইমেল, মিটিং, ছোট ছোট কাজ, একদম দম থেলার ফুরসত পাই না। কিন্তু দিনের শেষে মনে হয় কোনো আসল কাজই এগোয়নি। এই ব্যস্ত থাকার ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় কি বলেছে উৎস? হ্যাঁ, এবং এটাই আমাদের চতুর্থ ধাপ, ব্যস্ততা এবং ফলপ্রসূতার মধ্যে পার্থক্য বোঝা। আধুনিক জীবনে এটা একটা মহামারীর মতো। আমরা ব্যস্ত থাকাকেই উৎপাদনশীলতা ভেবে ভুল করি। উৎসটি এখানে প্যারেটো প্রিন্সিপাল বা ৮০-২০ নীতির কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ আমাদের কাজের ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। আর একজন কৌশলগত চিন্তাবিদের আসল দক্ষতা হলো ওই ২০% গুরুত্বপূর্ণ কাজকে খুঁজে বের করা। একদম। এবং সম্ভবত সেই ২০% কাজেই নিজের পুরো মনোযোগ এবং সময় দেওয়া, তাই তো? উৎসটিতে মাল্টিটাস্কিংয়ের কথাও বলা হয়েছে। আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে বুঝি সময় বাঁচে। আসলে ঠিক তার উল্টোটা হয়। মাল্টিটাস্কিং একটা মস্ত বড় ভ্রম। আমরা যখন এক কাজ থেকে অন্য কাজে লাফিয়ে বেড়াই, তখন আমাদের মস্তিষ্ক কোনো কাজেই পুরোপুরি মনোযোগ দিতে পারে না। এর ফলে প্রত্যেকটা কাজের মান খারাপ হয় এবং সমস্যার মূলত সময়ও বেশি লাগে। তাহলে উপায়? উপায় হচ্ছে ডিপ ওয়ার্কের চর্চা করা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সমস্ত ডিস্ট্র্যাকশন, ফোন, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় মিটিং সবকিছু বন্ধ করে দিয়ে শুধু একটা গুরুত্বপূর্ণ কাজে গভীরভাবে ডুবে যাওয়া। আজকের এই বিক্ষিপ্ততার যুগে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতাই হল আসল সুপার পাওয়ার। আর অপ্রয়োজনীয় কাজকে না বলতে পারাটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার সর্বোচ্চ প্রকাশ। পুরো ছবিটা এখন পরিষ্কার হচ্ছে। তাহলে আমরা যাত্রার প্রায় শেষ পর্যায়ে।
আমাদের কাছে একটা জিপিএসের মতো নিখুঁত লক্ষ্য আছে, আমাদের পরিবেশ আমাদের হয়ে কাজ করছে, আমরা ব্যর্থতাকে ডেটা হিসেবে ব্যবহার করতে শিখেছি এবং আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিচ্ছি। সব কিছুই তো ঠিকঠাক লাগছে, কিন্তু জীবনের পথে তো অপ্রত্যাশিত ঝড় আসতেই পারে, তাই না? এমন কিছু যা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল না। সেই ধাক্কা সামলানোর জন্য কি প্রস্তুতি দরকার? একদম ঠিক পয়েন্টে এসেছেন। আর এটাই আমাদের যাত্রার পঞ্চম এবং চূড়ান্ত ধাপ, মানসিকভাবে ধাক্কা সামলানোর ক্ষমতা বা মেন্টাল রেজিলিয়েন্স তৈরি করা। একজন কৌশলগত চিন্তাবিদ শুধু সাফল্যের পরিকল্পনা করেন না, তিনি সম্ভাব্য ব্যর্থতার জন্য প্রস্তুতি নেন। মানে আশা করেন সবচেয়ে ভালোটার, কিন্তু প্রস্তুতি রাখেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। ঠিক তাই, এই প্রস্তুতির জন্য উৎসটিতে প্রি মর্টেম নামে একটা অদ্ভুত কৌশলের কথা বলা হয়েছে। পোস্টমর্টেম তো আমরা জানি, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তার কারণ বিশ্লেষণ করা, কিন্তু এই প্রি মর্টেম জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে? শোনার পর থেকেই আমার মাথায় ঘুরছে এটা। এটা একটা অসাধারণ এবং কিছুটা বিপরীতমুখী কৌশল। ধরুন আপনি একটা বড় প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন। প্রি মর্টেম সেশনে আপনি এবং আপনার দল একসাথে বসে কল্পনা করবেন, ধরা যাক 1 বছর পরের কথা, আমাদের এই প্রজেক্টটা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তারপর সবাই মিলে সেই কাল্পনিক ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। মানে কি কি ভুল হতে পারে, কোথায় কোথায় সমস্যা দেখা দিতে পারে, বাজারের কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ, এই প্রক্রিয়াটা আমাদের দুটো বড় সুবিধা দেয়। কি সেই দুটো সুবিধা? আমার তো মনে হচ্ছে এটা শুরুতেই একটা নেতিবাচক আবহ তৈরি করবে। প্রথমত, এটা আমাদের অহংকারকে সরিয়ে দেয় এবং সম্ভাব্য সমস্যাগুলোর দিকে চোখ খুলে দেয়, যেগুলো হয়তো আমরা সাফল্যের উত্তেজনায় দেখতে পেতাম না। অনেক সমস্যাকে অঙ্কুরেই বিনাশ করার সুযোগ পাওয়া যায়। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হল, এটা আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। কারণ যখন আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য একটা কর্ম পরিকল্পনা তৈরি করে রাখি, তখন আর ভয় কাজ করে না। যদি সত্যি সত্যি কোনো সমস্যা আসে, আমরা আতঙ্কিত হয়ে পড়ি না, কারণ আমরা জানি এমনটা হলেও কি করতে হবে। আমরা স্থির মাথায় পরিস্থিতির মোকাবিলা করতে পারি। অসাধারণ। তার মানে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা সাধারণ চিন্তাভাবনা থেকে কৌশলগত চিন্তায় উত্তরণের একটা 5 ধাপের রোডম্যাপ পেলাম। জীবনটা আসলে কোনো লটারি নয়। যারা কৌশলগতভাবে চিন্তা করতে শেখে, তারাই নিজেদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। এই বইটির নির্যাস এটাই যে আমাদের সীমিত সময় এবং শক্তিকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, তার একটা দুর্দান্ত গাইডলাইন এটি। আলোচনা শেষ করার আগে আমি শুধু একটা কথা যোগ করতে চাই। এই 5টি কৌশল, লক্ষ্য নির্ধারণ, পরিবেশ ডিজাইন, ব্যর্থতা থেকে শেখা, ফোকাস করা এবং মানসিক প্রস্তুতি, এগুলো সবই বাহ্যিক পদক্ষেপ। কিন্তু এই বইটা পরোক্ষভাবে আমাদের আরও বড় একটা শিক্ষা দেয়। আর তা হল, সাফল্য আসলে বাইরের কোনো কৌশলের উপর ততটা নির্ভর করে না, যতটা করে আমাদের ভেতরের মানসিক শৃঙ্খলার ওপর। নিজের চিন্তার প্রক্রিয়াকে বোঝা এবং তাকে সচেতনভাবে পরিচালনা করতে পারাই সবচেয়ে বড় কৌশল। একদম চমৎকার একটি কথা, নিজের চিন্তার প্রক্রিয়াকে পরিচালনা করা। আর এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের আজকের উৎস থেকে অনুপ্রাণিত, কিন্তু সরাসরি বলা হয়নি। আমরা শিখলাম কিভাবে পরিবেশ ডিজাইন করতে হয়, সময় পরিচালনা করতে হয় এবং ব্যর্থতা থেকে শিখতে হয়। কিন্তু এই সমস্ত কৌশলের সবচেয়ে বড় বাধা যদি হয় আমাদের ভেতরের আত্মবিশ্বাসের অভাব বা নিজেকে ছোট ভাবার প্রবণতা, তাহলে আমাদের প্রথম কৌশলগত লক্ষ্য কী হওয়া উচিত?